আসসালামু আলাইকুম। গণিতায়নে আপনাদের স্বাগতম। আজকে আমরা পড়ব উচ্চতর গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতির চ্যাপ্টার 7 এর সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখানে আমাদের প্রথমে জানতে হবে চতুর্ভাগ সম্পর্কে। যদিও নবম দশম শ্রেণীতে চতুর্ভাগ সম্পর্কে ভালো আলোচনা করা হয়েছে, তারপরেও চতুর্ভাগ সম্পর্কে একটু ধারণা দেওয়াটাই আসলে এখানে জরুরি। তা একটা ছন্দ আকারে আমরা প্রকাশ করতে পারি। যেমন একটা চতুর্ভাগে 4টা অংশ থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। তো এটা যদি আমরা একটা ছন্দের মাধ্যমে প্রকাশ করি, তাহলে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি মনে রাখার সহজ উপায় আর কি। অল মানে কি? অল মানে হলো এই প্রথম চতুর্ভাগে, এটা প্রথম চতুর্ভাগ, এই প্রথম চতুর্ভাগে সকল ধরনের ত্রিকোণমিতিক অনুপাত এর মান পজিটিভ। আর এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কুসেক পজিটিভ। আর তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট পজিটিভ। আর চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক পজিটিভ। তো এগুলা মনে রাখার সহজ উপায় হলো অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। অল দ্বারা বোঝাচ্ছে সকল ধরনের ত্রিকোণমিতিক অনুপাত এই প্রথম চতুর্ভাগে পজিটিভ। আর স্টুডেন্ট দ্বারা বোঝায় স্টুডেন্টের প্রথম অক্ষর সাইন, আর সাইনের বিপরীতটা আমরা জানি কুসেক, এই জন্য সাইন এবং কুসেক এখানে পজিটিভ। আর টেক এর প্রথম অক্ষর টি, এটা দ্বারা ট্যান এবং কট পজিটিভ বোঝায়, মানে ট্যান এর বিপরীত যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সেটা হলো কট। আর চতুর্থ চতুর্ভাগের মধ্যে কেমিস্ট্রি আছে, এই কেমিস্ট্রির প্রথম অক্ষর সি থাকার কারণে এখানে কস এবং কজ এর বিপরীত অনুপাত হলো সেক, এই দুইজন এখানে পজিটিভ। তো এইটাকে আমরা মোট দুটি অংশে বিভক্ত করতে পারি, মানে দুটি ভাগে ভাগ করতে পারি। এই চতুর্ভাগের যতগুলা হিসাব আছে, যা কিছু আছে, এক হলো কোণের পরিবর্তন, দুই হলো চিহ্নের পরিবর্তন। আমরা বলবো কোণের পরিবর্তন। কোণের পরিবর্তন হবে তখনই যখন বিজোড় 90 থাকবে। এর মানে কি? বিজোড় 90 মানে কি? বিজোড় 90 হলো 1 গুণন 90, মানে বিজোড় 90। বিজোড় 90 যদি থাকে, বিজোড় 90 যদি থাকে, যেমন 1 গুণন 90, এরপর থাকতে পারে 3 গুণন 90, এরপর থাকতে পারে 5 গুণন 90, এরপর থাকতে পারে 7 গুণন 90, এরকম আরো যত বিজোড় সংখ্যক 90 আছে, সেই সব ক্ষেত্রে কোণের পরিবর্তন হয়। এর মানে কি? এর মানে হলো যদি এরকম থাকে যে সাইন 90 প্লাস থিটা, তাহলে সাইন পরিবর্তন হবে। কেন? কারণ 90 বিজোড় অবস্থায় আছে। অথবা থাকতে পারে সাইন 3 গুণন 90 প্লাস থিটা, এই ক্ষেত্রেও পরিবর্তন হবে, এক্ষেত্রেও পরিবর্তন হবে। আমরা এখন দেখব যে আসলে কি, কোন কোন পরিবর্তন হয়ে কোন কোণে রূপান্তরিত হয় আর কি। এই সম্পর্কে জানতে চাইলে আমাদের এটা জানতে হবে যে সাইন পরিবর্তন হয়ে হয় কস, এবং ট্যান পরিবর্তন হয়ে হয় কট, আর কুসেক পরিবর্তন হয়ে হয় সেক। তাহলে কখন পরিবর্তন হয়? যখন বিজোড় 90 থাকে তখন পরিবর্তন হয়। আর কি থাকলে কি পরিবর্তন হয়? যেমন সাইন থাকলে কজে পরিণত হয়, ট্যান থাকলে কটে পরিণত হয়, আর কোসেক থাকলে সেকে পরিণত হয়। উল্টাভাবে আমরা বলতে পারি কস থাকলে সাইনে পরিণত হয়, কট থাকলে ট্যানে পরিণত হয়, সেক থাকলে কোসেকে পরিণত হয়। আচ্ছা, এখন এই যে আমি প্রথম সমস্যাটা দেখাইছিলাম, এই প্রথম সমস্যার মধ্যে আমরা কি পরিবর্তন করব? এখানে দেখো 90 আছে, তাহলে 90 যেহেতু বিজোড় অবস্থায় আছে, সুতরাং এটা পরিবর্তন হবে, আর পরিবর্তন হয়ে কি হবে? কজ হবে। তাহলে কজ থিটা হবে। এরপর আমাদের চিহ্নের বিষয় আছে। চিহ্ন এখানে কি বসবে? চিহ্ন একটা বসবে এখানে, চিহ্ন সম্পর্কে আমরা পরে বলতেছি। এরপরে আছে সাইনেরটা। সাইন এই ক্ষেত্রে দেখো বিজোড় 90 আছে, তার মানে পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে কি হবে? কজ হবে, আর হবে থিটা। এখানে চিহ্নের বিষয় আছে, চিহ্নের বিষয় সম্পর্কে আমি বলি না এখনো, চিহ্নের বিষয় সম্পর্কে এখন বলবো। তাহলে আমাদের এই কোণের পরিবর্তনের মধ্যে যেটা মুখ্য, তা হলো বিজোড় 90 থাকতে হবে, তবে পরিবর্তন হবে। আর যদি জোড় 90 থাকে তাহলে পরিবর্তন হবে না। জোড় 90 কোনগুলা? যেমন 2 গুণ 90, 3 4 গুণ 90, তারপর 6 গুণ 90, এরকম 90 থাকলে বিজোড় পরিবর্তন হয়, আর জোড় থাকলে পরিবর্তন হয় না। আর কি থাকলে কি পরিবর্তন হয়? সাইন থাকলে কজে পরিণত হয়, ট্যান থাকলে কটে পরিণত হয়, কোসেক থাকলে সেকে পরিণত হয়। আমাদের জানতে হবে ওই যে কোয়াড্রেন্টের হিসাব যেটা ছিল, যে এখানে অল পজিটিভ, এখানে হলো সাইন এবং কস পজিটিভ, কোসেক, এখানে হলো ট্যান এবং কট পজিটিভ, আর এখানে কস আর সেক পজিটিভ। যদি এরকম থাকে যে সাইন 180 প্লাস থিটা, তাহলে কি হবে? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সাইন 2 গুণন 90 প্লাস থিটা। অর্থাৎ এখানে
90 আছে জোড় গুণিতক আকারে, তাহলে 90 যদি জোড় গুণিতক আকারে থাকে তাহলে পরিবর্তন হবে না, পরিবর্তন না হয়ে যা আছে তাই থাকবে, মানে সাইনই থাকবে। কিন্তু আমাদের একটা চিহ্নের বিষয় আছে, এখানে আমরা খেয়াল করব যেটা কোন চতুর্ভাগের মধ্যে পড়ে। এটা দেখো 180 আছে, 180, তাহলে কি হবে, এখান থেকে যাত্রা শুরু করলে এটা হলো 90, তারপরে হলো 180, এরপরে প্লাস থিটা, তার মানে আরো কিছু সামনের দিকে আসবে। এখানে দেখা যাচ্ছে এটা তৃতীয় চতুর্ভাগে পড়ে, আর তৃতীয় চতুর্ভাগে হলো ট্যান এবং কট পজিটিভ, যেখানে সাইন পজিটিভ নয়, তাহলে কি হবে, তাহলে অবশ্যই ঋণাত্মক হবে এখানে। আবার যদি আমরা দেখি এরকম কোন মান, যেমন cos 90 প্লাস থিটা, এই ক্ষেত্রে 90 আছে বিজোড় গণিতক আকারে, তাহলে অবশ্যই cos পরিবর্তন হবে, cos পরিবর্তন হয়ে কি হবে, সাইন হবে, তাহলে সাইন থিটা হবে। এখন দেখি আমরা এটি কোন চতুর্ভাগের মধ্যে পড়ে। এটি যদি আমি এখান থেকে যাত্রা শুরু করি, সবসময় আমরা এই চতুর্ভাগের হিসাবগুলা করব ঘড়ির কাঁটার বিপরীত দিক ধরে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিক ধরেই আমরা ধনাত্মক কোণগুলো বিবেচনা করি। যেহেতু এইখান থেকে যাত্রা শুরু করে এক্স অক্ষের ধনাত্মক দিক আর কি, এই এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাত্রা শুরু করব, যাত্রা শুরু করে দেখবো 90, এই যেহেতু 90 আছে তাহলে 90 এই পর্যন্ত, এরপরে কি আছে থিটা, তাহলে আরেকটু সামনে আসবে, আরেকটু সামনে এসে এটা প্রথম চতুর্ভাগের মধ্যে অবস্থান করতেছে। এখন দেখি প্রথম চতুর্ভাগের মধ্যে হলো সাইন এবং কোসেক পজিটিভ, কিন্তু এখানে ছিল কি কস, আমরা কিসে পরিণত হয়েছে তা দেখবো না। এখানে কিন্তু ভুল হয় অনেকের, যে আমি কিসে পরিণত করতেছি সেটা দিয়ে হিসাব করি, না তা করা যাবে না, আমাদের হিসাব করতে হবে উপরেরটা থেকে, মানে যা থেকে পরিবর্তন হচ্ছে ওইখান থেকে, তার মানে কজে থেকে পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে সাইনে পরিণত হবে। এখন কজ দেখতে হবে এটা কোন কোয়াড্রেন্টের মধ্যে পড়ে, এখানে প্রথম চতুর্ভাগের মধ্যে পড়তেছে এই হিসাবটা, যেখানে সাইন এবং কোসেক পজিটিভ, কস পজিটিভ নয়, এই জন্য এটার সামনে একটা মাইনাস চিহ্ন আসবে। তো এইভাবে চিহ্নের পরিবর্তন করতে হবে, এভাবে যত রকমের যা কিছু আছে চিহ্নের পরিবর্তন করতে হবে। তাহলে আমাদের এখান থেকে আমরা চতুর্ভাগের যে হিসাবটা বুঝলাম, তার মধ্যে দুইটি অংশ ছিল, একটা হলো চিহ্নের পরিবর্তন আর একটা ছিল কোণের পরিবর্তন। তাহলে কোণ কখন পরিবর্তন হয়, যখন 90 বিজোড় গুণিতক আকারে থাকে তখন কোণ পরিবর্তন হয়, আর চিহ্ন কখন পরিবর্তন হয়, যখন আমরা দেখব যে প্রথম চতুর্ভাগে পড়ছে নাকি দ্বিতীয় চতুর্ভাগে নাকি তৃতীয় চতুর্ভাগে নাকি চতুর্থ চতুর্ভাগে, এই চতুর্ভাগের হিসাব করে দেখব সেটা আসলে ধনাত্মক মান আসবে নাকি ঋণাত্মক মান আসবে। এখন আমরা এখানে দেখতে পারি যে অনুশীলনী 7 এ এখানে কিছু ম্যাথ আছে, সেসব সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। প্রথম যে ম্যাথটা আছে সেটা হলো মান নির্ণয় করা, এটার আমাদের মান নির্ণয় করতে হবে। এখন এইখানে আমাদের কিছু চতুর্ভাগের হিসাব করতে হবে, এই জন্য আমি চতুর্ভাগ সম্পর্কে আগে একটু ধারণা দিয়ে নিলাম। এখন এটা কিভাবে মান নির্ণয় করবো, এটা মান নির্ণয় করার একটা পদ্ধতি হলো যে এখানে ট্যান আছে, এখানে আবার ট্যান আছে, আবার এখানে কজ আছে, এখানে কজ আছে। তো আমরা এরকম করব যে এইখানে যে ট্যান আছে এইখানেও সেই একই কোণে পরিণত করবো ট্যানেরটা, এখানে যে কজ আছে এই কজে আর এই কজকে একই কোণে পরিণত করবো। সেটা কিভাবে, এটা হলো যে ট্যান 18 ডিগ্রি, আর এই কজকে আমরা যদি এখানে একটু জায়গা রাখি, আগে যদি ট্যানেরটা করে ফেলি, এখানে দেখো ট্যান 180 থেকে যদি আমরা 18 বিয়োগ করি তাহলে 162 হবে। 180 ডিগ্রি থেকে যদি আমরা 18 ডিগ্রি বিয়োগ করি তাহলে 162 ডিগ্রি হবে। এটা আমি এর সাথে মেলানোর জন্য 180 থেকে বিয়োগ করতেছি, এখানে যা আছে তার সাথে মেলানোর জন্য 180 থেকে বিয়োগ করতেছি। আর এখানে যা আছে দেখো cos, এখানে আমরা একটা কাজ করতে পারি, 90 প্লাস হলো 12 ডিগ্রি, আর এটাকে আমরা লিখতে পারি 12 ডিগ্রি। এরকম কেন করলাম, এই কজের সাথে এই কজকে মেলানোর জন্য করলাম। এখন দেখি এটাকে কি কি করা যায়। দেখো এখানে tan 18 ডিগ্রি আছে থাকুক, এখানে আছে 90, এই 90 বিজোড় গুণিতক আকারে আছে, তো বিজোড় গুণিতক থাকলে আমরা জানি পরিবর্তন হয়। এখন পরিবর্তন হয়ে কি হবে, এখন cos পরিবর্তন হয়ে হবে sin, আর হবে 12 ডিগ্রি। এখন দেখব যে এটা যে cos এ পরিণত হলো চিহ্নটা কি হবে। এটা হলো আমাদের প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এখানে আমরা জানি sin এবং হলো cosec পজিটিভ, তাহলে এটা 90 প্লাস সামথিং, 90 প্লাস সামথিং, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে পড়ে। দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে cos পজিটিভ নয়, এই জন্য একটা এখানে ঋণাত্মক চিহ্ন আসবে। আর এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো tan, এটা আছে জোড় গুণিতক আকারে 90 এর, 90 এর জোড় গুণিতক আকারে আছে। আর এখানে cos কে আমরা লিখতে পারি 5 মাইনাস 12, এখানে cos আছে 90 এর বিজোড় গুণিতক আকারে, আর এখানে 90 এর জোড় গুণিতক আকারে আছে, তাহলে আমরা লিখতে পারি tan 18 ডিগ্রি, এরপর মাইনাস sin 12 ডিগ্রি, এরপর আমরা এটা লিখতে পারি, যেহেতু জোড় গুণিতক আকারে আছে সুতরাং এটা পরিবর্তন হবে না, পরিবর্তন না হয়ে কি হবে, tan হবে, tan হবে, tan ই থাকবে আর কি। আর এটা কোন চতুর্ভাগের মধ্যে পড়ে, এটি হলো জোড় গুণিতক আকার আছে মানে 180, সেটা হলো প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ, এরপরে বিয়োগ হবে, তার মানে কিছুটা পিছনের দিকে আসবে, পিছনের দিকে আসলে এটা প্রথম চতুর্ভাগের মধ্যে পড়ে। প্রথম চতুর্ভাগের মধ্যে সাইন এবং cos কোসেক পজিটিভ,
তাহলে অবশ্যই tan পজিটিভ নয়, তাহলে এখানে একটা ঋণাত্মক চিহ্ন আসবে, আর এখানে 18 ডিগ্রি ছিল তা থাকবে। এরপরে এটা আছে বিজোড় গুণিতক আকারে। বিজোড় গুণিতক আকারে থাকলে পরিবর্তন হয়। এখন cos পরিবর্তন হয়ে কি হয়? cos পরিবর্তন হয়ে হয় sin আর 12 ডিগ্রি। এখন এটা দেখবো আমরা এটি কোন চতুর্ভাগের মধ্যে পড়ছে। এটি পড়ছে হলো, যেহেতু 5টা 90 আছে তার মানে 1 90, 2 90, 3 90, 4 90, 5 90। 5 90 যাওয়ার পরে পিছনের দিকে আসবে। তাহলে এটা অবশ্যই অল পজিটিভের মধ্যে পড়ছে। তার মানে যত রকমের কোণের অনুপাত আছে সকল কোণের অনুপাত এই প্রথম চতুর্ভাগের মধ্যে পজিটিভ। তাহলে এটাও পজিটিভ আকারেই থাকবে। তাহলে আমরা এটা পেলাম। এরপরে আছে tan 18 ডিগ্রি মাইনাস sin 12 ডিগ্রি, এরপর মাইনাস tan 18 ডিগ্রি প্লাস sin 12 ডিগ্রি। এখানে আমরা দেখতেছি যে এই tan 18 ডিগ্রি আর এখানে tan 18 ডিগ্রি একটা প্লাসের একটা মাইনাসের কাটা, এখানে sin 12 ডিগ্রি মাইনাসের, এখানে sin 12 ডিগ্রি প্লাসের কাটা, তাহলে উত্তর হইতেছে 0। তাহলে আমাদের মান নির্ণয় হয়ে গেল, আমাদের মান পেলাম আমরা 0। এরপরে আমাদের পরের যে ম্যাথটা আছে সেটা হলো আমাদের আবার মান নির্ণয় করতে বলছে, এরকম একটা সমস্যা দিয়েছে আমাদের সামনে। সেটা হলো এটা কিভাবে করবো এখন? এটা করার উপায় হলো যে প্রথমে আমাদের যে কোণগুলা দেওয়া আছে সবগুলাকে একই কোণে পরিণত করে ফেলবো। একই কোণে পরিণত করতে পারলে হয় বিভিন্নভাবে আমরা একটাকে আরেকটার মাধ্যমে ভ্যানিশ করে দিতে পারবো। তাহলে আমরা এখানে খেয়াল করব যে প্রথম যেটা আছে এটার মতো করে সবগুলাকে পরিণত করা। এখান থেকে কাজ করতে হবে যে cot পাই বাই 20। এরপরে এখানে আমরা এইটাকে যদি কাছাকাছি এনে নিই তাহলে সুবিধা হয়। cot 9 পাই বাই 20, এরপরে cot 3 পাই বাই 20, তারপর cot 7 পাই বাই 20, তারপর cot 5 পাই বাই 20। এখানে দেখো আমরা কি কি পরিণত করতে পারি। cot পাই বাই 20 এটাকে আমরা এভাবে পরিণত করতে পারি যে cot 20 আছে এখানে থাকুক, এখানে আমরা 10 পাই এ থেকে যদি একটা পাইকে বিয়োগ করি তাহলে 9 পাই থাকে। সবসময় আমরা এরকম চিন্তা করবো যে নিচে যা আছে তাকে ভাগ করা যায় এমন কোনো সংখ্যা থেকে যোগ এবং বিয়োগ করতে। এরপরে এটা যা আছে তা থাকবে cot 3 পাই বাই 20। এরপরেরটাকে আমরা পরিবর্তন করব, cot এখানে আমরা লিখতে পারি 10 পাই মাইনাস 3 পাই, এখানে হবে 20। আর এখানে যা আছে তা লিখি cot 5 পাই বাই 20, এটাকে কাটাকাটি করা যায়, এখান থেকে এটাকে ভাগ করা যায়, তাহলে হবে পাই বাই 4। তাহলে পাই বাই 4 হয় এখানে। এখন আমরা এখানে কিছু পরিবর্তন করে ফেলবো, cot পাই বাই 20 এখানে আমরা যদি একটু আংশিক ভগ্নাংশে আলাদা করি তাহলে এরকম হবে পাই বাই 2 মাইনাস পাই বাই 20, এরকম লেখা যায়। আংশিক ভগ্নাংশে মানে এই 10 পাই বাই 20 লিখছি, পরে এখান থেকে ভাগ করেছি 10 এবং 20, আর পরে মাইনাস পাই বাই 20 লিখছি। আর এখানে যেটা আছে cot 3 পাই বাই 20, আর এখানে যেটা আছে cot পাই বাই 2 মাইনাস পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 20 লেখা যায়। এরপরে এখানে যেটা আছে cot পাই বাই 4, cot পাই বাই 4 মানে হলো cot 45 ডিগ্রি, cot 45 ডিগ্রির মান হলো 1, এটা লিখে ফেললাম। এখন যেটা আছে দেখবো আমরা এখানে কি কি আছে, cot পাই বাই 20, এরপরে cot এখানে পাই বাই 2 মানে হলো পায়ের মান হলো 180 ডিগ্রি, এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে 90 ডিগ্রি। অর্থাৎ এখানে 90 আছে, 90 আছে বিজোড় গুণিতক আকারে। বিজোড় গুণিতক আকারে থাকলে অবশ্যই পরিবর্তন হবে, বিজোড় গুণিতক থাকলে অবশ্যই পরিবর্তন হবে। তাহলে পরিবর্তন হয়ে কি হবে? cot পরিবর্তন হয়ে হবে tan। পরে দেখবো এটা কোন কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে আমাদের। এটা পড়ছে এরকম, দেখো যে 90 থেকে বিয়োগ করতে হবে, তার মানে এখান থেকে 90 190 পরে বিয়োগ, তার মানে অল পজিটিভের মধ্যে পড়ে প্রথম চতুর্ভাগে, সবাই পজিটিভ এখানে, এই জন্য এইটা পজিটিভ আকারেই থাকবে। এরপরে cot 3 পাই বাই 20, এরপর cot এটা যেটা আছে, আচ্ছা cot পরে হবে। এখানে যেহেতু 90 বিজোড় গুণিতক আকারে আছে তাহলে এখানে পরিবর্তন হবে, এখানে পরিবর্তন হয়ে দেখবো যে আমরা এটা প্রথম কোয়াড্রেন্টের মধ্যেই পড়ে, প্রথম কোয়াড্রেন্টের মধ্যে অল পজিটিভ, তাহলে এটা আমরা লিখতে পারবো tan 3 পাই বাই 20, আর 1 এর সাথে গুণ করলে সেটা ওই রকমই থাকে, তো ওটা কিছু করবো না। এরপর আমরা লিখতে পারি cot কে আমরা জানি যে cot হলো tan এর উল্টো, মানে tan এর বিপরীত অনুপাত। তাহলে এটাকে আমরা লিখতে পারি tan পাই বাই 20, এটাকে লিখতে পারি tan পাই বাই 20 যা আছে থাকুক, এটাকে লিখতে পারি 1 বাই tan 3 পাই বাই 20, আর এখানে tan 3 পাই বাই 20 আছে থাকুক। এখানে কি কি বাদ যায়? এটা কাটা যায়, এটা কাটা যায়, তার মানে উত্তর হইতেছে 1, যা আমাদের মান নির্ণয় হয়ে গেল। এরপরে আমাদের এই সমস্যাটি আছে, এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা খেয়াল করব যে এইখানে এই যে পাই বাই 7 যে আছে, এই পাই বাই 7 এর মতো করে সবাইকে সাজাতে। এন্ড কিভাবে সাজানো যায়? এখানে যা কিছু আছে তাকে এই পাই বাই 7 আকারে সাজাবো, তাহলে sin স্কয়ার পাই বাই 7। এরপর এটাকে যদি আমরা এভাবে লিখি যে sin
সাইন এভাবে যদি লিখি যে 7 পাই প্লাস 2 পাই ভাগ হলো 14, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপরে এই উপরে স্কোয়ারটা এখানে বসে দেব। আর এটাকে আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট সাইন সাইন 7 পাই বাই প্লাস পাই, নিচে হলো 7, এর উপরে স্কোয়ার। আর এটাকে আমরা লিখতে পারি সাইন সেকেন্ড ব্র্যাকেট, এটাকে আমরা লিখতে পারি হলো 7 পাই প্লাস 7 পাই প্লাস, এটা এটা একটু ভুল হয়েছে, 7 পাই মাইনাস মাইনাস 2 পাই হবে, তাহলে 5 পাই। আর এখানে 7 পাই প্লাস 2 পাই হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট তার উপর স্কোয়ার। এখন আমরা এগুলো কিছু পরিবর্তন করতে পারি, আংশিক ভগ্নাংশে ভাগ করে দিতে পারি। তাহলে সাইন স্কোয়ার পাই বাই 7, এটাকে আমরা লিখতে পারি সাইন, এটাকে যদি আমরা আলাদা করি তাহলে এরকম পাবো পাই বাই 2, আর এখানে পাবো কাটাকাটি করলে 7 পাই বাই 7, এরপর সেকেন্ড ব্র্যাকেট তার উপর স্কোয়ার। এখানে আমরা লিখতে পারি সাইন, এখানে কাটাকাটি দিলে মানে আংশিক ভগ্নাংশে আলাদা করলে এরকম পাওয়া যাবে পাই আর পাই বাই 7, এখানে সেকেন্ড ব্র্যাকেট তার উপর স্কোয়ার। এখানে লেখা যায় সাইন, এখানে হবে পাই বাই 2 প্লাস পাই বাই 7, সেকেন্ড ব্র্যাকেট তার উপর স্কোয়ার। এখন যেগুলো হলো এগুলো আমরা পরিবর্তন করে ফেলছি। এখন কি করা যায়, এখানে লেখা যায় সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস, এখানে সাইনকে পরিণত করা যায়, এখানে যেহেতু পাই বাই 2 আছে মানে বিজোড় গুণিতক আকার আছে, 90 এর বিজোড় গুণিতক আকার, তার মানে পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে কি হবে কজ হবে, কজ পরিবর্তন হয়ে এখানে যে কোনটা আছে এই কোনটা হবে। এখন আমরা দেখি যে এটা কোন চতুর্ভাগের মধ্যে পড়ছে, এটা পড়ছে হলো দেখো পাই বাই 2 মানে এই পর্যন্ত, তারপরে পিছনের দিকে আসছে, তার মানে অল পজিটিভ, তো সবাই পজিটিভ এই ঘরে, এই জন্য কজ পজিটিভ হবে। আর এই স্কোয়ারকে এখানে বসিয়ে দেই, তাহলে এরকম পাবো আমরা, এই সেকেন্ড ব্র্যাকেটের দরকার নেই। এরপর এটা দেখো যেহেতু পাই আছে, পাই মানে হলো 180 ডিগ্রি, 180 ডিগ্রি হলো জোড় গুণিতক আকার আছে, জোড় গুণিতক আকারে সাইন পরিবর্তন হবে না, সাইন সাইনই থাকবে, তাহলে সাইন রইলো। কিন্তু এটা কোন কোয়াড্রেন্টের মধ্যে পড়ে, কোন কোয়াড্রেন্টের মধ্যে পড়ে এটা দেখো, এই যে পাই বাই এখানে হলো 190, এখানে হলো 290, পরে প্লাস সামথিং, তার মানে এই ঘরে পড়তেছে। এই ঘরে থাকলে আমরা জানি এই ঘরে থাকলে হলো আমাদের tan এবং cot পজিটিভ, tan এবং cot পজিটিভ, তাহলে অবশ্যই এই সাইন এটা ঋণাত্মক হবে, ঋণাত্মক। এরপরে এখানে আছে 7 পাই বাই 7, কিন্তু এর উপরে আছে স্কয়ার, স্কয়ারটা বসে দাও। এরপরে এটা পরিবর্তন হবে, কেন পরিবর্তন হবে, কারণ 90 এর বিজোড় গুণিতক আকার আছে, তাহলে পরিবর্তন হয়ে এটা কি হবে cos হবে, পরিবর্তন হয়ে এটা হবে cos, তাহলে cos আর কি হবে 7 পাই বাই 7। এখন আমরা দেখব চিহ্ন কোনটা করে, এখানে 90 প্লাস সামথিং, 90 প্লাস সামথিং, তার মানে এটা হলো প্রথম দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে পড়ে, এটা হলো সাইন এবং কোসেক পজিটিভ, সাইন এবং কোসেক পজিটিভ। তাহলে যেহেতু এখানে সাইন পজিটিভই আছে, তাহলে এটা পজিটিভই থাকবে, এর উপরে আছে স্কয়ার, স্কয়ারটা এখানে বসে দেব। এরপরে যেটা আছে যে এটাকে আমরা লিখতে পারি দেখো এইটুকু সাইন স্কয়ার পাই বাই 2 আর এখানে cos স্কয়ার পাই বাই 2। আমরা ছোটবেলায় একটা সূত্র শিখেছিলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কি শিখেছিলাম, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওই সূত্র অনুসারে এখানে থিটা এর মান একই আছে, সাইন স্কয়ার যে থিটা আছে cos স্কয়ার ওই থিটাই আছে, তো এই সব ক্ষেত্রে থিটা এর মান যদি এক থাকে তার মান আমরা লিখতে পারি 1। আর এখানে দেখো কি আছে, এটাকে আমরা স্কয়ারের উপরে বসিয়ে দিই, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, হবে সাইন স্কয়ার পাই বাই 7, আর এখানে হবে cos স্কয়ার পাই বাই 7, তাহলে এইটুকুর মান 1, তাহলে আমরা উত্তর পাবো 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমরা এই 3 এর 1 এর যে সমাধানটা পেলাম যে এই সম্পূর্ণটার মান হবে 2। এখন আমরা নতুন একটি সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যাটি হলো 3 এর 2, cos স্কয়ার পাই বাই 8, cos স্কয়ার 3 পাই বাই 8 এবং cos স্কয়ার 5 পাই বাই 8 এবং cos স্কয়ার 7 পাই বাই 8। এর আগের অঙ্ক যেটা করাইলাম ওটার মধ্যে শুধু সাইন ছিল, এখন হলো cos। তো এটা করার জন্য আমাদের ওই একই পদ্ধতি অনুসরণ করতে হবে। একই পদ্ধতি কিভাবে, যে এখানে cos স্কয়ার পাই বাই 8 যেটা আছে আমরা চাইবো সবগুলোকে এই cos স্কয়ার পাই বাই 8 এর মধ্যে বা কোণ পাই বাই 8 এর মাধ্যমে প্রকাশ করতে। এখন এখানে আছে cos স্কয়ার পাই বাই 8, তো আমরা পরে যেটা আছে 3 পাই বাই 8, এটাকে আমরা এরকম লিখতে পারি যে 4 পাই মাইনাস পাই বাই 8। কেন এরকম করলাম, 3 পাই কে তো অন্যভাবে লেখা যায়, আমরা সবসময় অনুসরণ করব এই যে যেখানে 8 আছে 8 কে ভাগ করা যায় এমন কোন সংখ্যা আছে সেই সব সংখ্যা থেকেই যোগ বিয়োগ করব, তাহলে আমাদের সুবিধা হবে। কেন সুবিধা হবে, কারণ হলো আমাদের চতুর্ভাগের পরিবর্তন করে কোণে অন্য কোণে পরিণত করতে সুবিধা হবে যদি আমরা এই 8 কে ভাগ করা যায় এমন কোন সংখ্যা দিয়ে যোগ বিয়োগ করে এদেরকে আলাদা করি। তাহলে এই জন্য আমরা 4 পাই থেকে একটা পাইকে বিয়োগ করে এখানে 8 দ্বারা ভাগ করছি, এটাকে এভাবে লেখা যায়। আবার এটাকে লেখা যায় 4 পাই প্লাস 5 বাই হলো 8, আর এটাকে লেখা যায় 8 পাই বা 8 পাই মাইনাস পাই বাই 8। এখন যা কিছু আছে তাহলে এখানে আছে cos স্কয়ার যা ছিল তাই, এখানে আমরা যদি আংশিক ভগ্নাংশে বিভক্ত করি তাহলে 4 পাই বাই 8 এটাকে কাটাকাটি করলে এরকম হবে পাই বাই 2 আর মাইনাস হবে পাই বাই 8 তার উপর স্কয়ার। একইভাবে এখানেও ওরকম করা যায়, একইভাবে এরকম, একইভাবে এখানেও করা যায় এরকম। এরপর যেটা আছে তাহলে এখানে বিজোড় গুণিতক আকার আছে 90 এর পাই বাই 2, এটা একটা বিজোড় গুণিতক, বিজোড় গুণিতক থাকলে পরিবর্তন হয়, সাইন পরিবর্তন হয়ে হয় cos আর cos পরিবর্তন হয়ে হয় sin, তাহলে এখানে আছে cos, cos পরিবর্তন হয়ে হবে sin, এন্ড sin এটা কি ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে তা বোঝার জন্য
আমরা দেখবো এটা কোন চতুর্ভাগের মধ্যে পড়ছে। এটা হলো 90 পর্যন্ত যাবে, এরপর পিছনে আসবে। 90 পর্যন্ত যাওয়ার পর পিছনে সেটা দেখি আমরা, যেটা প্রথম চতুর্ভাগের মধ্যে পড়ে। প্রথম চতুর্ভাগের মধ্যে সবগুলা পজিটিভ, এই জন্য সাইন পজিটিভ। এটা যে পরিবর্তন হয়েছে তা পজিটিভ হয়েছে। এরপরে যেটা আছে কস, কস এটাকে আমরা যেহেতু পাই বাই 2 আছে, মানে বিজোড় গুণিতক আকার আছে, 90 এর বিজোড় গুণিতক আকারে, তো এটা পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে কস থেকে সাইনে পরিণত হলো। এখন সাইন কি ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? যেহেতু 90 প্লাস সামথিং, তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে পড়ে। তো 90 প্লাস সামথিং দ্বিতীয় চতুর্ভাগে পড়ার কারণে এটা কস ছিল এখানে মাইনাস হয়ে যাবে। কেন? কারণ দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ, এই জন্য কস থেকে সাইনে পরিণত হলো। আর উপর স্কয়ার ছিল সেটা বসিয়ে দিলাম। এরপরে যেহেতু পায়ের মান 180 ডিগ্রি, এটা হলো 90 এর জোড় গুণিতক, তাই পরিবর্তন হবে না। পরিবর্তন না হয়ে কস যা ছিল তাই হবে। এখন দেখবো সেটা চিহ্ন কোনটা হবে। এটা যেহেতু 180 থেকে কিছু বিয়োগ করতে হবে, মানে 180 মাইনাস সামথিং। তাহলে 180 মাইনাস সামথিং মানে দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে, দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে কস নেগেটিভ, এই জন্য কস নেগেটিভ হয়েছে। এরপরে যদি আমরা পরের লাইনটা দেখি তাহলে লিখতে পারবো যে কস স্কোয়ার পাই বাই 8, এরপর এখানে আছে সাইন স্কোয়ার পাই বাই 8, আর এখানে আছে এই স্কোয়ারটা এই মাইনাসের উপরে বসে গিয়ে প্লাস করে দিবে। এখানে আমরা পাবো সাইন স্কোয়ার পাই বাই 8, এখানে পাবো আমরা কজ স্কোয়ার একইভাবে পাই বাই 8। এখন এইটুকুর মান 1 এবং এইটুকুর মান 1, তাহলে এখানে আমাদের উত্তর হইতেছে 2। আমাদের পরবর্তী সমস্যাটি হলো মান নির্ণয় করো sec স্কয়ার 14 পাই বাই 17, sec স্কয়ার 39 পাই বাই 17, cot স্কয়ার প্লাস cot স্কয়ার 41 পাই বাই 34 মাইনাস cot স্কয়ার 23 পাই বাই 34। এটাকে আমাদের সমাধান করতে হবে। এটা সমাধান করার জন্য আমরা এই কোণকে যতটুকু সম্ভব ছোট করব। এর জন্য এইভাবে লেখা যায়, দেখো sec, এটাকে লেখা যায় এরকম যে 17 পাই থেকে 3 পাইকে বিয়োগ করব আর লিখবো 17, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দেব। এরপরে একইভাবে এখানে লেখা যাবে sec, এখানে 34 পাই প্লাস 5 পাই বাই 17 এর উপর স্কয়ার। একইভাবে এটা লেখা যায় cot 51 পাই মাইনাস 51 পাই মাইনাস 10 পাই বাই 34 এর উপর সেকেন্ড ব্র্যাকেট তার উপর স্কয়ার। একইভাবে এটা লেখা যায়, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস থাকবে cot 17 পাই প্লাস 6 পাই বাই হলো 34 বাই সেকেন্ড ব্র্যাকেট তার উপর স্কয়ার। এখন এখানে আমরা এটাকে আলাদা করতে পারি এভাবে যে sec পাই মাইনাস 3 পাই বাই 17 এর উপর স্কয়ার, এরপর মাইনাস sec, এটাকে লিখতে পারি 2 পাই প্লাস 5 পাই বাই 17 তার উপর স্কয়ার। একইভাবে এটার মধ্যে লিখতে পারি আমরা যে cot এখানে 3 পাই বাই 2 মাইনাস আর 5 পাই বাই 17 সেকেন্ড ব্র্যাকেট তার উপর স্কয়ার পর মাইনাস cot, এখানে লিখতে পারি হলো পাই বাই 2 প্লাস 3 পাই বাই 17 তার উপর স্কয়ার। এখন এই মানগুলো আমরা আংশিক ভগ্নাংশে আলাদা করলাম। এরপর যা করতে পারি তা হলো যে এই পরিবর্তনগুলো কি কি হয়। যেমন এখানে পাই আছে 180, তার মানে পরিবর্তন হবে না। পরিবর্তন না হয়ে যা আছে তাই থাকবে sec। এখন স্কয়ার উপর থাকার কারণে এখানে ঋণাত্মক মান আসলেও ধনাত্মক হয়ে যাবে, তাই একদম সরাসরি এরকম লিখতেছি যে sec স্কয়ার 3 পাই বাই 17। এরপরটা লেখা যায়, এখানে পরিবর্তন হবে না, তাহলে লেখা যায় sec স্কয়ার 5 পাই বাই 17। এইটা 3 পাই বাই 2, 3 পাই বাই 2 এর মান হলো 270। 270 হলেও 3 গুণন 90 অর্থাৎ বিজোড় 90 আছে, বিজোড় 90 যদি থাকে তাহলে পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে cot পরিবর্তন হয়ে tan হয়ে যাবে, tan হয়ে যাবে স্কয়ার। এখানে ঋণাত্মক মান আসলে ধনাত্মক হয়ে যাবে কারণ স্কয়ার আছে, এটাকে আমরা লিখতে পারি 5 পাই বাই 17। এরপরেরটা 2 পাই পাই বাই 2, পাই বাই 2 বিজোড় 90, বিজোড় 90 থাকলে পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে এটি হয়ে যাবে tan, tan স্কয়ার, এখানে 3 পাই বাই 17 লেখা যাবে। এখন যা করতে পারি তা হলো, এখানে আমরা যা করতে পারি তা হলো এখানে লিখতে পারি যে এইটা আর এটার সাথে একটা সম্পর্ক আছে, এটা লিখতে পারি এভাবে যে sec স্কয়ার 3 পাই বাই 17 পরে মাইনাস tan স্কয়ার 3 পাই বাই 17। এরপর এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিয়ে নেই এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য, তাহলে মাইনাস কমন নিলাম, তাহলে লিখতে পারি আমরা sec স্কয়ার 5 পাই বাই 17 পরে মাইনাস tan স্কয়ার 5 পাই বাই 17। এখন আমরা যা করতে পারি তা হলো, ছোটবেলায় আমরা সূত্র শিখছি 19 এর মধ্যে, 19 এর মধ্যে একটা সূত্র ছিল এরকম যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তার মানে কোণ যদি একই হয় তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। এখানে কোণ দেখো একই, 3 পাই বাই 17, এখানে 3 পাই বাই 17, sec স্কয়ার থিটা মাইনাস আছে tan স্কয়ার থিটা, তাহলে এর মান হবে 1। একইভাবে এখানে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা একইভাবে এর মান হবে 1, তাহলে উত্তর হয়ে যেতেছে 0।
আমাদের পরবর্তী সমস্যাতে বলা হয়েছে যে যদি sin থিটা সমান 5/13 এবং থিটা এর মান 90 এর থেকে বড় এবং 180 থেকে ছোট হয়, তবে আমাদের মান নির্ণয় করো এইটুকুর। এখন এই শর্তটা আমরা বুঝলাম যে sin থিটা এর মান এত, কিন্তু এই শর্তের মানে কি? এই শর্তের মানে হলো যে থিটা এর মান অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় হতে হবে এবং 180 থেকে ছোট হতে হবে। এর কথার মানে হলো 90 হলো এখানে আর 180 হলো এখানে, তার মানে সেটা দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে অবস্থান করতে হবে। এখন আমরা একটা জিনিস জানি যে দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে sin এবং cosec পজিটিভ, বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে তা ঋণাত্মক। তাহলে এই বাকি যে ত্রিকোণমিতিক অনুপাত যতগুলাই হবে সবগুলাই এখানে ঋণাত্মক আকার ধারণ করবে, শুধুমাত্র সাইন এবং কোসেক বাদে। তার মানে এখানে যে tan আছে, tan এর যে মান পাবো সেটা অবশ্যই ঋণাত্মক বসাতে হবে, cot এর যে মান পাবো সেটা ঋণাত্মক বসাতে হবে, sec এর যে মান পাবো সেটা ঋণাত্মক বসাতে হবে। এখন আমরা যদি মান নির্ণয় করা শুরু করি তাহলে এরকম লেখা যায়, দেখো যে tan থিটা আর এখানে sec মাইনাস থিটা, sec মাইনাস থিটা থাকলে sec এবং cos এর ক্ষেত্রে আমরা জানি মাইনাস থিটা থাকলে সেটা পজিটিভ হয়ে যায়। এর কারণ কি? এর কারণ হলো যে মাইনাস থিটা মানে হলো ঘড়ির কাঁটার দিকে আবর্তন করতে হবে, আর প্লাস থিটা মানে হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করতে হবে। যেহেতু মাইনাস থিটা আছে তার মানে ঘড়ির কাঁটার দিকে আবর্তন করো, ঘড়ির কাঁটার দিকে যদি আবর্তন করো এখান থেকে যাত্রা শুরু করো, তাহলে থিটা আছে তাহলে এখানে আসবে, এখানে হলো চতুর্থ চতুর্ভাগ, আর চতুর্থ চতুর্ভাগের মধ্যে cos এবং sec পজিটিভ থাকে। এই জন্য এটা cos এবং sec এর জন্য মাইনাস থিটা থাকলে প্লাস থিটা হয়ে যায়। তার মানে এখানে আমরা পাবো sec প্লাস থিটা আর কি, আর এখানে পাবো cot থিটা, আর এখানে পাবো মাইনাস cosec থিটা, মাইনাস cosec থিটা, মাইনাস cosec থিটা। এরপরে এখানে আমরা মান নির্ণয় করে দেখব। দেখো এখানে আমাদের দেওয়া ছিল এই যে sin থিটা সমান হলো 5/13। এটা যদি আমরা একটা সমকোণী ত্রিভুজের মধ্যে অঙ্কন করি তাহলে এরকম পাবো। এটা যদি থিটা হয় তাহলে এর বিপরীত বাহুকে লম্ব বলা হয়, মানে এটা লম্ব। তাহলে লম্ব যেহেতু আছে আমরা sin থিটা সমান কি জানি? sin থিটা সমান জানি হলো লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হলো 5, অতিভুজ হলো 13। তাহলে এটাকে যদি আমরা x ধরি তাহলে এখান থেকে আমরা অবশ্যই এর মান বের করে নিতে পারি। সেটা কিভাবে? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে 13 স্কয়ার = 5 স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে এখানে x স্কয়ার পাবো যে 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, তার মানে হলো 169 মাইনাস 25 এখানে পাবো 144। তাহলে এখান থেকে x এর মান পাবো হলো 12। তাহলে এখানে x এর মান পেলাম 12। তাহলে 12 যদি পাই তাহলে এখানে sin আমাদের কার কার মান লাগবে? sin তো দেওয়াই ছিল, cosec মান লাগবে। cosecটা হলো sin এর বিপরীত, তাহলে আমরা এরকম লিখতে পারি cosec থিটা সমান হলো 13/5। এরপর আছে tan, tan এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? tan থিটা সমান tan হলো লম্ব বাই ভূমি। আমরা তো কি জানি? আমরা tan হলো লম্ব বাই ভূমি, লম্ব হলো 5, ভূমি হলো 12। এরপরে আছে আমাদের cot হলো tan এর উল্টা, তাহলে cot থিটা হবে 12/5। এরপর আমাদের cos এর মান বের করতে হবে। দেখো cos এর ক্ষেত্রে আমরা জানি হলো ভূমি বাই অতিভুজ, তার মানে 12/13। এখানে sec হলো তার উল্টাটা, তাহলে sec থিটা সমান হবে 13/12। এখন দেখো, এখন হলো আমি যেটা বলছিলাম যে সাইন এবং কোসেক বাদে যারা যারা আছে তারা নেগেটিভ হয়ে যাবে। এখন অবশ্যই নেগেটিভ হবে, কেন? কারণ আমাদের এই শর্তের মধ্যে বলে দেওয়া হয়েছে যে থিটা এর মান হলো 90 থেকে বড় এবং 180 থেকে ছোট নিতে হবে। এখন যেহেতু tan থিটা পরে তৃতীয় চতুর্ভাগে এজন্য ঋণাত্মক হয়ে যাবে, cot থিটা পরে তৃতীয় চতুর্ভাগে এজন্য ঋণাত্মক হয়ে যাবে, cos ও চতুর্থ চতুর্ভাগের মধ্যে পরে তাহলে ঋণাত্মক হবে, sec ও চতুর্থ চতুর্ভাগে পরে এজন্য ঋণাত্মক হয়ে যাবে। এখন এগুলা কেন ঋণাত্মক হলো? এই শর্ত দেওয়া ছিল বলে। এন্ড এই শর্ত না দিয়ে অন্য শর্ত দেওয়া থাকলে অন্য কোনো কিছু ঋণাত্মক হতো। তাহলে এগুলার মান যদি আমি এখন এখানে বসিয়ে দিই তাহলে কি হবে? tan থিটার ক্ষেত্রে আমাদের সূত্র হলো -5, tan এর ক্ষেত্রে মান হলো -5/12। এরপরে sec যেটা আছে, sec যেটা হলো তাহলে মাইনাস হবে -13/12। আর নিচে cot এর ক্ষেত্রে আমরা জানি -12/5, আর এখানে মাইনাস তো আগেই ছিল। cosec এর মান হলো 13/5। তাহলে এখান থেকে আমরা এখন মান বের করে ফেললেই হয়ে যাবে। এখান থেকে আমাদের মান বের করে নিতে হবে, মানে মানগুলো ক্যালকুলেশন করে নিতে হবে। দেখো এখানে কি লিখতে পারি আমরা? এখানে নিচে লসাগু হয় 12, পাবো হলো -5 -13, নিচে লসাগু হবে 5, এখানে হলো -12 -13, -12 এরকম পাবো। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো হলো -13 18/12। এটা যদি আমরা উল্টিয়ে দিই তাহলে এরকম পাবো 5 আর নিচে হবে 25 25। ঠিক আছে, মাইনাস এখানে রেখে দাও। তাহলে এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা এটা কাটাকাটি করতে পারি। এখানে উপরে হলো 3 আর এখানে হলো 10, মাইনাস থাকবে না। তাহলে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, যে 3/10 এটাই आंसर। ঠিক আছে, তাহলে আমরা এভাবে করে ফেলব। তাহলে এখান থেকে আমরা পাবো 3/10 আর এটা হলো आंसर। আমাদের পরবর্তী সমস্যাটি এর আগের সমস্যাটির মতোই। এখানে বলা হয়েছে যদি tan থিটা এর মান 5/12 এবং sin থিটা ঋণাত্মক হয়। এই কথার মানে কি? এই কথার মানে হলো tan এর মান পজিটিভ হবে এবং sin থিটা ঋণাত্মক হবে। tan পজিটিভ হয় কোথায়? এই যে তৃতীয় চতুর্ভাগে তাহলে কে কে আছে? tan এবং cot, তার মানে তারা পজিটিভ। আর তাছাড়া যে কোণগুলো আছে
ত্রিকোণমিতিক অনুপাত সেগুলা ঋণাত্মক হবে। তার মানে সাইন যদি ঋণাত্মক হয় তাহলে কজ ঋণাত্মক হবে, তারপরে কজের বিপরীতটা সেক ঋণাত্মক হবে, আর সাইন এর বিপরীত হলো কুসেক, সেটাও ঋণাত্মক হবে। কেন হলো? কারণ সাইন ঋণাত্মক, সাইন ঋণাত্মক হওয়ার কারণে এটি তৃতীয় চতুর্ভাগের মধ্যে অবস্থান করতেছে, কারণ হলো ট্যান ধনাত্মক, এর জন্য সবগুলো ঋণাত্মক হয়ে যাবে। এখন আমাদের যে মানগুলো দেওয়া ছিল যে ট্যান থিটা সমান এত, এন্ড এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ট্যান থিটা সমান হলো এখানে আছে লম্ব বাই ভূমি, ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে একটা সমকোণী ত্রিভুজ যদি আঁকি তাহলে এখানে লম্ব হলো 5 আর ভূমি হলো 12। তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলে আমরা লিখতে পারি যে x স্কয়ার মানে যেটা আমাদের বের করতে হবে x স্কয়ার 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যোগ বিয়োগ করে দেখি x এর মান হচ্ছে 13। তাহলে এখান থেকে বাকি যে মানগুলো আছে সেগুলো বের করে নেব। যেমন cos এর মান, cos এর মান হলো কি cos থিটা সমান হলো ভূমি বাই অতিভুজ, ভূমি কত এখানে 12, অতিভুজ কত 13 এখানে, আর বাকি হলো ঋণাত্মক। কেন? সাইন ঋণাত্মক এই জন্য, এটা বললাম একটু আগে। আর sec হলো cos এর উল্টা, এই জন্য -13/12। আর sin হলো এখানে লম্ব বাই অতিভুজ, লম্ব কত 5 আর অতিভুজ কত 13। তাহলে এখানে আমি সবগুলা মান যদি বসিয়ে দেই, তার আগে আমি একটা কাজ করতে হবে, সেখানে হলো sin থিটা এখানে আছে থাকুক, এখানে cos মাইনাস থিটা মানে কি প্লাস cos থিটা। কেন? এর আগের ভিডিওতে আমরা বলেছি, মানে আগের যে ম্যাথটা আছে সেটার মধ্যে বলেছি যে cos মাইনাস থিটা সমান cos থিটা, এরপর যেটা আছে sec মাইনাস থিটা সমান প্লাস থিটা হয়ে যাবে, আর এখানে হলো tan থিটা। এখানে যে মানগুলো আছে সেগুলো বসিয়ে দেবো। sin থিটা সমান কত? এখানে -5/13। এরপরে cos থিটার মান হলো -12 বাই হলো 13। এখানে sec থিটার মান হলো -13/12। এরপর এখানে tan থিটার মান হলো 5/12। তাহলে এগুলাকে এখন ক্যালকুলেশন করবে, যে মান পাবো সেটাই হবে উত্তর। এখানে যে মানগুলো পাবো সেটাই হবে উত্তর। দেখো এখানে যেটা হয়, এটা যদি আমরা লসাগু করি, লসাগু হবে 13, আর উপরে হইতেছে -5 -12, আর নিচে হইতেছে লসাগু 12 -13 +5। তাহলে এখান থেকে এটা বের করতে পারবো যে উপরে থাকতেছে হলো 13, আর এখানে থাকতেছে -17, আর এখানে থাকতেছে -8 বা হলো 12। তাহলে এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে এরকম -17 13, এখানে হলো যে 12 আর -8। তাহলে এখানে কাটাকাটি করা যায়, এখানে হলো 3 হবে 4 দিয়ে, এখানে হবে 2, তাহলে 13 দুগুণে 26 আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 3 17 অ্যান্সার। তাহলে এর মধ্যে দিয়ে আমাদের এই 7-এর 1 অনুশীলনী সবগুলো শেষ হয়ে গেল। 7-এর অনুশীলনীর 7-এর 1-এর অনুশীলনী সবগুলো এইভাবে তুমি করে ফেলবা, বাকি যেগুলো আছে সেগুলো একই নিয়মের মধ্যে নিজেরা করে ফেলবা। তাহলে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।